সুপ্রিয় দর্শক মন্ডলী, সপ্তম দিনের মতো গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ কামরুল ইসলাম এবং এই লাইভে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। যারা এই মুহূর্তে আমাদের এই লাইভে দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং গ্রাম পুলিশের 2 দফা দাবির ভিত্তিতে গ্রাম পুলিশ দীর্ঘ 7 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা এই অবস্থান কর্মসূচির যাবতীয় তথ্য যথাযথ কর্তৃপক্ষ এবং দেশ ও জনগণের মধ্যে মাঝে তুলে ধরছি। সেই লক্ষ্যে সপ্তম দিনের এই অবস্থান কর্মসূচি থেকে আপনাদেরকে আজকের তথ্য এবং আগামী দিনের আন্দোলনের কর্মসূচি সম্পর্কে বিশদ তথ্য আপনাদের দেব। আমরা জানি যে গ্রামের প্রতিটা পাড়ায় মহল্লায় যারা নিরাপত্তার দায়িত্বে থাকে তারা হচ্ছে গ্রাম পুলিশ, এবং গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকাল প্রশাসন এবং স্থানীয় থানা তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাদের তথ্যের ভিত্তিতে জন্ম মৃত্যুর সনদ তৈরি হয়। তাদের তথ্যের ভিত্তিতেই এই সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের তথ্য সংগ্রহীত হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী মাসিক মিটিং করে এবং এই মিটিং এর ভিত্তিতে পরবর্তীতে শান্তি শৃঙ্খলার যাবতীয় কার্যাবলী তারা সম্পাদন করে। অথচ এই গ্রাম পুলিশ বাহিনীদের ন্যূনতম জীবন নির্বাহের জন্য যে অর্থ প্রয়োজন বা যে বেতন কাঠামোর প্রয়োজন সেই বেতন কাঠামো আমরা অজানা ছিল জনগণের মধ্যে। আমরা সাধারণত জানতাম যে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা বহন করে, আমি বা আপনি অথবা আপামর জনসাধারণ এটাই জানতো। কিন্তু প্রকৃতপক্ষে একজন গ্রাম পুলিশ সর্বোচ্চ বেতন হচ্ছে ৬,২০০ টাকা, যা দিয়ে এই বাজারে তার জীবন নির্বাহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেই লক্ষ্যে তারা তাদের বেতন কাঠামো ঠিক রাখার জন্য স্বাধীনতার পরবর্তী শেখ মুজিবুর রহমানের প্রণীত যে গেজেট, সেই গেজেট বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলনের নামে এবং হাইকোর্টের রিট করে, সেই রিটে তাদের পক্ষে রায় আসার পরে সরকার পক্ষ আবার সেই রিটের উপরে আপিল করে। আপিল আজ দীর্ঘ 6 বছর যাবৎ শুনানির অপেক্ষায় আছে এবং তারা 6 বছর অপেক্ষা করার পর গত 29শে এপ্রিল আবার আন্দোলনের নামে। এই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা এখন একজন গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে কথা বলি এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে আপনাদের জানাই। আপনি কোথেকে আসছেন ভাই? আমি পটুয়াখালী থেকে আসছি। পটুয়াখালী থেকে আসছেন। আপনি কিসের দাবির ভিত্তিতে এখানে আসছেন? আসছি 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় বেতন স্কেল দিয়েছে, সেটা আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং 2011 সালেও গেজেট হয়েছে, সেটাও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তারপরে আমরা 17 সালে একটা রিট মামলা করি, রিট মামলা রায় আসে হাইকোর্টে আমাদের পক্ষে, তারপর সরকার পক্ষ সেটা আবার আপিল করে। আজ পর্যন্ত আপিলের কোনো শুনানি হচ্ছে না। আমরা জাতীয় বেতন স্কেল চাই, আমাদের একটাই দাবি জাতীয় বেতন স্কেল চাই। যে জাতীয় বেতন স্কেলটা কত, সেই বেতনটা কত ছিল? 20,050। আচ্ছা, আপনি এখন বেতন পাচ্ছেন কত? 6,500 টাকা মাত্র। 6,500 টাকা বেতন, এবং এই বেতন থেকে আপনি যেতে যাচ্ছেন 20,000 টাকার স্কেলে, সেই জন্য এই আন্দোলনে নামছেন। আপনি আপনার এলাকা থেকে ডিউটি ছেড়ে চলে আসছেন, ওই এলাকার এখন আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য এবং আইন শৃঙ্খলা রক্ষায় কে আছে? আমার ইউনিয়ন পরিষদের দফাদার আছে, তাকে দায়িত্ব দেওয়া, সে তো টোটাল ইউনিয়নের দায়িত্বে দফাদার আছে, দফাদার এই দায়িত্ব পালন করতেছে। আপনি চলে আসছেন দফাদার দায়িত্ব পালন। ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ যদি অনুপস্থিত থাকে সেটা দফাদার দেখার দায়িত্ব। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পেলেন যে ওনারা আন্দোলনে আছে, কিন্তু তারপরে আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য একজন দফাদারের দায়িত্বে সেই ইউনিয়নে আছে এবং সেটা রক্ষা করে তারা আন্দোলনে আসছে। আমরা আশা করব কর্তৃপক্ষ তাদের এই আন্দোলনের দাবিগুলি, যৌক্তিক দাবিগুলি মেনে নেবেন এবং মেনে নিয়ে তাদের জীবন নির্বাহের জন্য ন্যূনতম যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামো ঠিক করে দেবেন। আমরা এই পর্যায়ে কথা বলছি এই আন্দোলনের বাস্তবায়নকারী সভাপতি জনাব
লাল মিয়ার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আজকে সপ্তম দিনে সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ কি এসেছে বা আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করেছেন কিনা? আসলে আমরা এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করিনি, আর আমাদের সাথেও কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি। আমরা এখানে লাগাতার আজকে 7ম দিনের মতো বসে আছি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তা প্রকাশিত হয়েছে, আপনাদের মাধ্যম দিয়ে তা প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে প্রকাশিত হওয়ার পরেও তারপরেও এখানে সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সহ প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের রিপোর্টগুলা তাদের নিজস্ব মন্ত্রণালয়ে প্রতিদিনই দাখিল করতেছেন। তারপরেও আমাদের সাথে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। আচ্ছা, যদি কেউ যোগাযোগ না করে তারপর আপনার কর্মসূচি তাহলে কি পালন করে যাবেন না বন্ধ করবেন? কেউ যদি যোগাযোগ না করে? যদি কেউ যোগাযোগ না করে আমাদের যে কর্মসূচিটা এটা লাগাতার চলতে থাকবে, এটা আরো বড় আকারে রূপ ধারণ করতে পারে। আচ্ছা, বড় আকারে রূপ ধারণ করতে বলতে আপনি বড় আকারে কি বলতেন? আপনাদের সমস্ত মেম্বার যারা 48,000? জি, আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে আমরা সরকারি চাকরিজীবী, গায়ে পুলিশের ন্যায় পোশাক, গ্রাম পুলিশ। আমরা স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আমরা আমাদের যে দায়িত্ব অর্পিত আমাদের উপর আছে, সেই দায়িত্ব কোনো অবহেলা যেন না হয়, কোনো ত্রুটি যেন না হয়। আমরা স্বল্প পরিহারে কিছু গ্রাম পুলিশ সদস্য এখানে উপস্থিত হয়েছি, বাকিদেরকে আমরা রাষ্ট্রের দায়িত্ব নিয়োজিত রেখেছি। তো আমরা চাই না যে আমরা সকল গ্রাম পুলিশ ঢাকাতে এসে আমাদের দাবিটা আদায় করতে গিয়ে আমরা রাষ্ট্রের যে অর্জিত দায়িত্ব সেই দায়িত্ব অবহেলা করি, এটা আমরা চাই না। যে প্রিয় দর্শক মন্ডলী, শুনতে পেলেন যে উনি তাদের আন্দোলন চালাতে গিয়ে যাতে রাষ্ট্রীয় কোনো ক্ষতি না হয়, দেশ ও জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রেখে সেই দায়িত্ব যথার্থভাবে যাতে পালিত হয় সেটাকে সমুন্নত রেখে তার আন্দোলন চালিয়ে যেতে চাচ্ছেন। অর্থাৎ এই আন্দোলনটাকে আমরা বলতে পারি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন এবং দায়িত্বশীল একটা আন্দোলন। কারণ তারা তাদের দায়িত্ব পালন করে দেশের জনগণের নিরাপত্তা বিধান করেই তার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। লাল মিয়া ভাই, আমরা আপনার এই কথাটা শুনে খুবই ভালো লাগলো যে আপনি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত যাতে না ঘটে সমস্ত মেম্বারদেরকে সেখানে রেখে আপনি আপনার দাবি আদায় করতে যাচ্ছেন। আপনাকে আমরা স্যালুট জানাই। যদি এই আন্দোলন করতে গিয়ে আপনাদের পরবর্তীতে সরকারি কোনো সহযোগিতা লাগে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কবে যাবেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কবে যাবেন? আসলে এটা রাষ্ট্রের ব্যর্থতা। আমরা এখানে আজকে 7ম দিনের মতো অবস্থান করতেছি। হতে পারে আমি এককভাবে যদি আমি বলি যে আমি একা এখানে উপস্থিত আছি, সেটাও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষে। তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা দপ্তরের নিজস্ব বাহিনীর মাধ্যমে এখান থেকে জরিপ করা হয় প্রতিদিনই, যে প্রেস ক্লাবের সামনে কারা কারা অবস্থান কি দাবি নিয়ে করতেছে, এটা প্রতিদিনই আপডেট তারা নেয়। তো সেক্ষেত্রে তাদেরই উচিত ছিল যে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, পুরা পোশাক পরিহিত একটি বাহিনী, সেই বাহিনীর সদস্যরা কেন রাস্তায় বসে আছে, কি দাবি তাদের, এইটা প্রত্যেকটা মন্ত্রণালয়ের উচিত ছিল, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচিত ছিল এটা জানা। এটা তাদের লজ্জাজনক একটা ব্যাপার। আমরা আজকে পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসে আছি। আমরা আরো কিছুদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব। আমরা পরবর্তীতে, কারণ আমরা এখানে অবস্থান করছি অল্প কিছু লোক, রাষ্ট্রের কোনো বিঘ্ন করতেছে না, না কাজে না আমরা যেখানে অবস্থান করতেছি সেখানেও কোনো বিঘ্ন আমরা ঘটাচ্ছি না। আমাদের সদস্য সংখ্যা 46,870 জন। যদি আমরা প্রত্যেকেই পেটের ক্ষুধার দাবির চেয়ে আর বড় কোনো দাবি নাই। আমি লজ্জায় এগুলো বলতে গেলে, আসলে রাষ্ট্রের লোকজনকে এগুলো জানাতে গেলে একটা লজ্জার বিষয় যে আমার গায়ে সরকারি পোশাক, অথচ আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না, এর চেয়ে বড় লজ্জা হয় না। আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবো না, এর চেয়ে বড় লজ্জা হয় না। আমার ছেলে মেয়ে হতে পারে যে লাস্টে বকাটে হবে, কারণ ওকে আমি স্কুলে পাঠাতে পারি না। স্কুলে না পাঠাইয়া ও এই খেলাধুলা করে বিভিন্ন কাজে লিপ্ত থাকে। লাস্টে কি হইতে পারে? চুর হইতে পারে, ডাকাত হইতে পারে, বদমাশ হইতে পারে, খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা রাষ্ট্রের। আমরা যদি জাতীয়করণ মোতাবেক 2011 সালের গ্যাজেট মোতাবেক বেতন পেতাম, অন্তত পক্ষে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দুটো ডাল ভাত খেতে পারতাম।
যাই হোক, সর্বোপরি যে কথাটি বলতে চাই যে আমরা যদি সারা দেশের গ্রাম পুলিশ সেটা মনে করতাম, এখানে উপস্থিত হই, 47,000 গ্রাম পুলিশ এখানে উপস্থিত হই, তাহলে এই প্রেস ক্লাবের রাস্তায় জায়গা হবে না। প্রেস ক্লাবের রাস্তা ভরে গিয়েও অন্যান্য জায়গাও চলে যাবে, তো রাস্তায় বিঘ্ন ঘটবে, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটবে, ঢাকার বিভিন্ন অফিসের কর্মকাণ্ড পরিচালনা করতে বিঘ্ন ঘটবে। আমরা সেটা চাচ্ছি না। আমরা মনে করি, আমরা আশাবাদী, অবশ্যই অবশ্যই আমাদের এই অল্প সংখ্যক লোকের মাধ্যমেই আমাদের এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী সহ যে সকল দপ্তর আছে তারা আমলে নেবে এবং তারা আমাদের বিষয়টা যে কোনো সিদ্ধান্ত তারা আমাদেরকে দেবে, এটা আমি আশাবাদী। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পেলেন যে তারা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে, যেগুলো কোনো রাজনৈতিক দলেরও এরকম আন্দোলন হয় না, বড় বড় দায়িত্বশীল রাজনীতিবিদরাও এরকম ভাবে কথা বলতে পারেন না, যেটা গ্রাম পুলিশ বাহিনীর এই আন্দোলন বাস্তবায়নকারী কমিটির সভাপতি বললেন যে রাষ্ট্রীয় সমস্ত কাজ সমুন্নত রেখে, সমস্ত কাজ সুষমভাবে রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আমরা জানান দিতে চাচ্ছি যে আমার বাচ্চাকে আমি স্কুলে পড়াতে পারছি না, আমার পরিবারের ব্যয় নির্বাহ করতে পারছি না, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র আমাকে এই ব্যবস্থা করে দেবে। আর আমাদের গ্রাম পুলিশের দায়িত্ব যে রাষ্ট্রের যে পাড়ায় মহল্লায় গ্রামের 68,000 গ্রামের নিরাপত্তার দায়িত্ব তারা কাঁধে নিয়েছে। আশা করি কর্তৃপক্ষ তাদের এই সুন্দর বক্তব্যের জন্য বা এই সুন্দর বক্তব্যটুকু গুরুত্ব দিয়ে তাদের মাত্র 2টা দাবি, এই দাবিগুলি দিকে দৃষ্টি রাখবেন এই কামনা করি। আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলি। আপনার নাম কি ভাই? আমার নাম কৃষ্ণধন চৌধুরী। আপনি কোথেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে হানবিল, থানা হচ্ছে মোহনগঞ্জ এবং ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে আসছি। জি জি, বলেন আপনার কি দাবি? আসলে দাবি বলতে তো আপনারা সবকিছু জানেন, আজকে ধরে না, অনেক বছর ধরে, এক যুগ বলতে গেলে চলে। আমাদের দাবি তো একটা, শুধু জাতীয়করণ। আমরা যেন ডাইল ভাত, এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে ডাইল ভাত খেয়ে দিলে বাঁচতে পারি, আমাদের এই আশা এবং এই প্রত্যাশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রীর কাছে, মা জননীর কাছে। উনি তো মানবতার মা, উনি তো আমাদের সকলের মা। মার কাছে আমাদের একটাই প্রার্থনা, একটাই অনুরোধ, মাগো আমরা যেন দুলিয়া ডাইল ভাত খাইয়া বাঁচতে পারি সময়ের বাংলাদেশে। মাগো আমাদের আজকে খুব কষ্টের দিন যাচ্ছে গো মা, বিশ্বাস করেন গো মা, আজকে আমাদের জীবন মান খুব কষ্টের মা। না পারি কাউরে বলতে, না পারি কোনো জায়গায় মুখটা দেখাইতে মা, আমাদের ছাড়া নাকি মূল্যায়ন করে না, আমাদের কোনো মূল্যই নাই এই সময়ের বাংলাদেশে মা, বিশ্বাস করেন মা। আমরা সরকারের যে একটা তৃণমূলের যে একটা কাজ আছে, একদম ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের যে একটা কাজ আছে, এই কাজটা কিন্তু মাগো আমরা দিয়ে থাকি। একটা বাচ্চা জন্ম হইলে আমরা এন্ট্রি করে কাজটা আমরা করি, একটা মানুষ মারা গেল ডেথ সার্টিফিকেট কিন্তু আমরাই করি। একটা ইউনিয়নকে স্মার্ট করতে হলে একটা সবার আগে সর্বপ্রথম একটা গ্রাম পুলিশের প্রয়োজন, সেই কাজটা কিন্তু মাগো আমরা করি, আপনার কাজটা করি আমরা। আমরা কি মা আপনার ছেলের মতন না মা? তুই ছেলে পাবেন মা, আমরা যেটা ডাইল ভাত খাওয়ার সুযোগ করে দেন সময়ের বাংলাদেশে। মাগো আজকে তো এই বাংলাদেশ আপনার হাত ধরে অনেক উন্নতশীল হয়েছে, বিশ্বের মধ্যে নাম করা হয়েছে। এই বাংলাদেশেও ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তরিত করেছেন। মাগো আমাদের 47,000 গ্রাম পুলিশ আজকে খুব অসহায়, খুব করোনার ভিতরে বর্তমানে আছে। আমাদের দাম তো বর্তমানে সমাজে কে দেয় না, মাগো আপনি আমাদেরকে দাম দেন মা। দাম বলতে কি জানেন? দাম তো এটা যে আমরা দুটা ডাইল ভাত কেমন বাঁচতে পারি। মাগো আমার 5 মেয়ে বর্তমানে আছে, আমি 5 মেয়েকে কিভাবে মানুষ করবো? আমার মেয়েরা যদি মানুষের মতন মানুষ না করতে পারি, আমার মেয়েরা যদি খারাপ হয়ে যায়, এই খারাপ হওয়ার পিছনে হাত থাকবে না গো। আমি যদি টাকা না থাকতে, আমার মেয়ে যদি ভালো একটা স্কুলে পড়াশোনা না করতে পারি, আমি কি করব? আমার মেয়েগুলোকে কিভাবে বিয়ে দেবো? আপনি বলেন মা। আমি আপনার কাছে জোর দাবি জানাচ্ছি মাগো, আমরা শুধু জাতীয়করণ দেন মা, আমরা দিলে একদম সর্বনিম্ন যে একটা গ্রেড আছে মা, সর্বনিম্ন একটা গ্রেড আছে যেটাকে 20তম গ্রেড বলে, যারা সুইপার টিপার যা আছে আপনার কর্মচারী সকলকে কিন্তু আমরা সুইপারকে একটা গ্রেড দিয়েছেন। আর আমরা তো মাগো 24 ঘন্টা ডিউটি করি, রাত দিন নাই, আমাদের কোনো বন্ধই নাই। আমরা একদিনে আবসেন্ট করতে পারি না, আমাদের বন্ধ না বললে চলে, আমাদের কোনো বন্ধ নাই। আমরা এনি টাইম বলতে 24 ঘন্টা আমরা ডিউটি করি, রাতে 3টা নাই আর ভোর 5টা নাই, সবসময় আমরা ডিউটি করি। আমরা তৃণমূলের যে আপনার একটা সেবা আছে, আপনার যে জনগণের যে একটা সেবা আছে, সেই জনগণের সেবাটা কিন্তু মাগো আমরাই একমাত্র দিয়ে থাকি। মাগো আপনি আমাদেরকে গ্রাম পুলিশ বাহিনীকে আপনি এই বাংলাদেশে, সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে আপনি দিলে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন না। আমি আর বিশেষ করে কিছু কথা বলবো না। আমার কষ্ট শুধু একটাই, মনের মধ্যে ভীষণ কষ্ট, আজকে কষ্ট সই করে আমি বলতে চাই, আজকে সুইপার যদি একটা 20তম গ্রেড পাই সুইপাররা, তা আমরা কেন মাগো পাবো না? আর আমরা যদি মনে করেন আমরা যদি কাজকর্ম না করি, তাহলে মা আপনার যা কিছু করার আপনার তা কিছু করেন, আমরা জীবনে কোনোদিন আর টাকা সরা আসবো না। আমরা যদি যুক্তির ভিতরে বলে থাকি, আমাদের দাবিগুলো যদি যুক্তির ভিতরে থাকে, তাহলে মা আমাদের সর্বনিম্ন যে গ্রেডটা আছে
একদম সর্বনিম্ন যে গেটটা আছে একটা গেট দেন, 20 কোন গেটটা দেন না গো, ডাইল ভাত খাওয়ার জন্য আমরা বাঁচতে পারি সময়ের বাংলাদেশে মা। জি, ধন্যবাদ। একজন ভাই কথা বললেন, অত্যন্ত আবেগপ্রবণ ভাবে কথা বললেন এবং প্রধানমন্ত্রীর কাছে উনি মা বলেই ডাকলেন, যে মা তাদের দাবি দেওয়াগুলি সামান্য দামি, সর্বনিম্ন যে গ্রেড, উনি এই গ্রেডটাই চাচ্ছেন এবং এই গ্রেডটাই নিয়েই তারা সন্তুষ্ট হতে চাচ্ছেন, সর্বনিম্ন গ্রেড। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি। ভাই বলেন। জি, আমার নাম মোহাম্মদ আল্লাহ, আমি রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছি। আর এখানে আসছি একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, একটাই কথা, একটাই দাবি, আমাদের জাতীয় বেতন স্কেল। আমাদের জাতীয় বেতন স্কেল দিলে বলে আমরা এখান থেকে অবস্থান তুলে নেব। আমরা চাই যে সরকার পক্ষ থেকে, যে কোনো মন্ত্রণালয় থেকে, যে কোনো ব্যক্তি, যথাযথ কর্তৃপক্ষ এসে আমাদেরকে এই সান্ত্বনামূলক এই কথাটা আমাদের বলে যাক এবং আমাদের কথা দিয়ে যাক, তাহলে আমরা এখান থেকে অবস্থান আমরা অবশ্যই তুলে নেব। আমার দাবি একটাই। আর আমার একটা কথা হলো যে বর্তমান বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টে রূপান্তরিত হচ্ছে। তো আমি বলি এটা যে স্মার্ট যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের গ্রাম পুলিশ একটা বাহিনী আছে, বাহিনীকে অবশ্যই প্রয়োজন। গ্রাম পুলিশ বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া আমার ছোট্ট মনে আমার পক্ষে সম্ভব না। কেননা যে সারা এলাকায়, সারা দেশবাসী সকলেই জানেন যে স্মার্ট করতে হলে শেখ হাসিনার যেমন আমাদের প্রধানমন্ত্রী মার একটা কথা যে গ্রাম হবে শহর, গ্রাম শহরে যদি উন্নতি করতে চাই তাহলে অবশ্যই এই গ্রাম পুলিশ বাহিনীকে অবশ্যই প্রয়োজন আছে। কেননা প্রয়োজন আছে যে আপনারা জানেন সকলেই যে কোনো বিশেষ ক্যাডার, কোনো অফিসার বিন্দু গ্রামগঞ্জে তারা আসে না এবং হাঁটবে না, তারা দেখবে না। এই গ্রামগঞ্জে একটা জায়গায় অপরিষ্কার, একটা জায়গায় বাল্যবিবাহ, এক জায়গায় অশান্তি শৃঙ্খলা আছে এবং এক জায়গায় নর্মালি খারাপ হয়ে আছে, এটা একমাত্র গ্রাম পুলিশ দেখবে। আর গ্রাম পুলিশ দেখে যখন রিপোর্ট করবে তখন সেখানে স্মার্ট হবে বা ডিজিটাল হবে বা ফিটনেস হবে। এছাড়া গ্রাম পুলিশ বাহিনী ছাড়া কখনো স্মার্ট বাংলাদেশ হওয়া সম্ভব না। আমি চাই এটাই যে স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চান তাহলে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীকে প্রয়োজন আছে এবং সেই হিসাবে গ্রাম পুলিশ বাহিনী একটা প্রশাসনের একটা অংশ। এই অংশকে অবশ্যই যথাযথ মর্যাদা দিয়ে, জাতীয় বেতন স্কেল দিয়ে এদেরকে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমাদের দাবিটা মেনে নিতে হবে। যাই হোক, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই অবস্থান কর্মসূচিটা অবশ্যই তিনি সুদৃষ্টি দেখবেন এবং আমাদেরকে এই অসহায় গ্রাম পুলিশদেরকে কথা ভেবে চিন্তা করে, আমাদের সংসারের চিন্তা ভাবনা করে, সন্তানদের চিন্তা ভাবনা করে আমাদের জাতীয় বেতন স্কেলটা অবশ্যই আমাদেরকে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যে সুপ্রিয় দর্শক মন্ডলী, ওনাদের দাবিগুলি তাদের যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য দাবিগুলি পরপর বললেন। আমরা এই লাইভের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই লাইভের শেষ পর্যায়ে আমরা আবারও এই আন্দোলন, এই গ্রাম পুলিশ, বঙ্গবন্ধু গ্রাম পুলিশ দাবি বাস্তবায়ন সভাপতি জনাব লাল ভাইয়ের সাথে উনি আর একটু কথা বলতে চাচ্ছেন। যে বলেন, আপনি কি বলতে চান? আমি সর্বশেষ বলতে চাই যে আমরা আসলেই অনেকটাই অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, ক্ষুধার্ত। আসলে পেটে ক্ষুধা আর মুখে লাজ নিয়ে বসে থাকলে তো চলবে না। তো আমরা না পেরে আজকে এখানে উপস্থিত হয়েছি, কোনো দিক না পেয়ে আমরা কিন্তু আজকে এখানে অবস্থান করতে বাধ্য হয়েছি। আমরা এটাও মাথায় রেখেছি যে আমাদের রাষ্ট্রের যে দায়িত্বগুলো আমাদের উপর অর্পিত সেগুলোই কোনো বিঘ্ন যেন না ঘটে। 8 তারিখে বিভিন্ন উপজেলা নির্বাচন, যে সকল উপজেলা নির্বাচন আছে তাদেরকে আমরা এখানে আসতে নিষেধ বলেছি, যে তারা আসবেন না, তারা নির্বাচনী দায়িত্বগুলো পালন করবেন। এক কথায় যে আমরা রাষ্ট্রের যে সকল কাজকর্মগুলো পরিচালনা করে থাকি, কোনো কাজে আমরা বিঘ্ন ঘটিয়ে এখানে আসবো না। এখনো আমাদের মাথায় এই চিন্তা আমরা রেখেছি। রাষ্ট্রেরও উচিত যে আমরা যেহেতু রাষ্ট্রীয় কাজের সর্বক্ষণ পরিচালিত হয়ে থাকি, 24টা ঘন্টা পরিচালিত হয়ে থাকি, তাহলে আমার সংসারটা কিভাবে চলে এটা রাষ্ট্রের দেখার উচিত ছিল, কিন্তু রাষ্ট্র দেখেনি। আমার চাকরি দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করবো, এটাই স্বাভাবিক, কিন্তু দুঃখজনক ব্যাপার রাষ্ট্র এটি এখন পর্যন্ত দেখেনি। সর্বশেষ যে কথাটি বলার জন্য আমি আবার অনুরোধ করলাম যে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া এখান থেকে আমরা অবস্থান থেকে উঠে যাব না, আমাদের কোনো ক্রমেই ওঠানো যাবে না। তো সেক্ষেত্রে লাগাতার অবস্থান চলাকালীন সময়ে সমগ্র বাংলাদেশ থেকে একটা সময় গ্রাম পুলিশ এখানে চলে আসতে পারে। তখন মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের দপ্তর
মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কোনো দোষারোপ করতে পারবেন না যে আমরা সমস্ত বাংলার গ্রাম পুলিশ এখানে কেন আসলাম, লাগাতার অবস্থান থেকে কেন গ্রাম পুলিশে আসলাম, এই দোষারোপ আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানান দিতে চাই যে ক্ষুদ্র থেকেই বৃহত্তরের সৃষ্টি হয়, বিন্দু বিন্দু বালকপনার থেকেই কিন্তু বৃহত্তরের সৃষ্টি হয়। আমরা আজকে হয়তো বা এখানে 2, 4, 6 জন 10 জন বসে আছি, এইটা যদি ভেবে নেয় যে মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের দপ্তর যে 2, 4, 6 জনে কিছুই করতে পারবে না, এটা হয়তো বা ভুল হবে। আমাদের অধিকারটা ন্যায্য অধিকার, আমাদের দাবিটাও ন্যায্য দাবি। একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমের ন্যায্য মূল্যটা পরিশোধ করার জন্য এটা ইসলাম বলেছে। এটা যেহেতু ইসলামিক দেশ, মাননীয় প্রধানমন্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা ফেসবুক মিডিয়ার মাধ্যমে যা দেখি জানতে পারি, তিনি অবশ্যই কারো হক মেরে খাবে না। গ্রাম পুলিশের হক, ন্যায্য হকটা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে আমরা পাবো এবং এই অবস্থানের মাধ্যম দিয়ে আমরা তার সাক্ষাৎ পাবো, এটা আশা করছি এবং আমরা মন থেকে বিশ্বাস করি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যম দিয়ে সারা বাংলার 16 কোটি জনগণ এটি দেখতে পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আমলে নেবে, এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং লাইভটি একজন আত্মমানবতার সেবায় যারা নিয়োজিত আছে, অর্থাৎ যারা আমাদের গ্রামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে, তাদের জন্যই হলো লাইভটা সবাই শেয়ার করে দিবেন, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পারে যে 7ম দিনের মতো তারা তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে, তীব্র গরমের মধ্যেও বসে আছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। সেই লক্ষ্যে যারা আছেন তাদের লাইভটি ছড়িয়ে দিবেন, যাতে কর্তৃপক্ষ বুঝতে পারে যে গ্রাম পুলিশের প্রত্যেকটা সদস্য এখানে তাদের দাবি আদায়ের জন্য কষ্ট করে হলেও বসে আছে। এই বলে আমরা আজকের এই লাইভ শেষ করছি এবং এই আন্দোলনের সামনের দিকে যে সমস্ত ঘটনা ঘটবে, যা তথ্য আসবে, যে কোনো তথ্য আসার মাত্রই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করব, যাতে করে এই আন্দোলনটা একটি নিয়মতান্ত্রিক আন্দোলন এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবিগুলি পূরণ হয়। ধন্যবাদ সকলকে।